তিনি হ্যাঁ না ভোটের অপেক্ষায় আতঙ্কে দিন কাটাচ্ছেন যমুনায়। খবর কিন্তু একেবারে পাক্কা খবর, এর মধ্যে কোনো 99.99% হচ্ছে পাক্কা খবর। এই ভোটে যদি হয় এই ভোটে যদি নায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে, তাহলে পরে তার ক্ষেত্রে কি কি প্রভাব আসতে পারে সেই নিয়ে তিনি এখন চিন্তায় চুল ছিঁড়ছেন। যমুনায় শুয়ে, বিছানায় শুয়ে, ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাওয়া বারণ, সারা বিনিদ্র রজনী তার যায়, একদম ঘরের কথা বলছি আপনাদের। এখন সংবিধান আপনাদের আমি যা শুনেছি, আমি তো আপনাদের সংবিধান পড়িনি, সংবিধানের যে সমস্ত ধারা ফারা আছে তাতে সম্ভবত 7 এবং 8 নম্বর ধারায় বলা আছে, আর যাই হোক সব প্রতিবাদ করা যাবে, সরকারের বিরুদ্ধেও প্রতিবাদ করা যাবে, কিন্তু সংবিধানের ওপরে কোনো আঘাত আনা যাবে না। মোহাম্মদ ইউনূস কি করেছেন, সেই সংবিধানকে নিয়ে পাঠ করে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, শপথ দিয়ে সেই সংবিধানকেই তিনি পাল্টে দেওয়ার জন্য আলী রিয়াজকে কাজে লাগিয়েছিলেন। আলী রিয়াজও কাজে লেগে গেছিলেন। সে কিন্তু সেই সংবিধান মানে সংবিধান সংশোধন সেটা হ্যাঁ না ভোটের ওপরেতে নির্ভর করছে। এই যে সরকারি খরচে সমস্ত আমলাদের, সব কর্মচারীদের নামিয়ে দেওয়া হয়েছে প্রচারের কাজে, এবং শত শত কোটি টাকা ব্যয় করা হচ্ছে সরকারি অর্থ ভান্ডার থেকে, মানে জনগণের টাকা জনগণের পিঠের চামড়া তোলার জন্য তিনি ব্যবহার করছেন। এখন এইগুলো করে এখন যদি হ্যাঁ এর পক্ষে ভোট না পড়ে, যার জন্য উনি এত প্রচার চালাচ্ছেন, তাহলে তার কি কি হতে পারে তিনি এখন সেই চিন্তা করছেন, মানে কত রকমের শাস্তি তার হতে পারে। কিন্তু আমি যতটুকু শুনেছি, যা জেনেছি আপনাদের সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেটে, তাতে দেখা গেছে 7 এবং 8 নম্বর ধারায় যে বলা হয়েছে, সংবিধানের ওপরে যদি কোনো রকম হাত পড়ে তাহলে তার এক এবং একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এখন আর কি কি হতে পারে সেটাও এখন, মানে তার আগে তিনি পেঁদানি খেতে পারেন কিনা, তাকে সমস্ত মানে লুঙ্গি পুঙ্গি ধরে তাকে দৌড় করানো যায় কিনা, সে সমস্ত ব্যাপারগুলো তাকে কিন্তু ভাবাচ্ছে। দেশ থেকে তো আর সরে যাওয়া যায়, এখন তো চলে যাওয়া যাবে না, কারণ দেশের মধ্যে তিনি আটকা পড়ে গেছেন, ভারত তাকে তো ছাড়বে না, অন্য কোনো দেশ তাকে আশ্রয়ও দিচ্ছে না। তিনি সংবিধান বিরোধী যত রকমের কাজ আছে সব কাজ তিনি সেরে ফেলেছেন। যেমন যারা নিরীহ মানুষ তাদেরকে সব জেলবন্দি করেছেন। তাদের কাছে সন্ত্রাসবাদী কে? তার কাছে সন্ত্রাসবাদী হচ্ছে চিন্ময় প্রভুর মতো সন্ন্যাসী। নিরপরাধ আওয়ামী লীগ যারা রয়েছেন তারা হলো গিয়ে সন্ত্রাসী। তারপরেতে আপনার এই যত সাংবাদিক, লেখক, যত বুদ্ধিজীবী, শিল্পী যত আছে তারা হলো গিয়ে সন্ত্রাসবাদী। আর উনি হাজার খানেক যে জেল থেকে ছেড়ে দিলেন সন্ত্রাসবাদীদের, তারা হচ্ছে নিরপরাধ মানুষ। সুতরাং সংবিধানের মধ্যে থেকে তিনি সংবিধান বিরোধী যা যা কাজকর্ম করার সব কটাকেই তিনি সেরে ফেলেছেন। এখন এই যে করেছেন সেটা এখন তো তার দায় তো তাকে দিতে হবে। এই যে এন্টায়ার যতই উপদেষ্টা রয়েছে, সব কটা উপদেষ্টার ঘাড়ে কিন্তু এই সংবিধান বিরোধীর, সংবিধান ভাঙার দায় তাদের ঘাড়ে পড়বে। এবং লাইন দিয়ে দেখবেন, আমি যেটা বলেছিলাম বহু আগে, ওই যে আইসিটি গঠন হয়েছে,
ওখানে দড়ি টেনে আসিফ নজরুল দেখে এসছে সব ঠিক আছে কিনা, শেখ হাসিনার ওখানে ফাঁসিটা ঠিক মানে হবে কিনা, দড়ি শক্তপোক্ত আছে কিনা, ওই দড়িতে আপনাদের ঝুলতে হবে। আমি বহু পূর্বে বলেছি, হয়তো আপনাদের স্মরণে নেই, আপনারা হয়তো ভাবেন যে আমি সমস্ত ভুলভাল বকি, কিন্তু আমি বহু আগে আন্দাজ করেছিলাম যে এই জিনিসটা হবে, যেটা আজকে হতে চলেছে। আমি আশা করি না যে ভোট হবে, আমি আশা করি না। যদি কোনো কারণে হয়ে যায় এবং নায়ের পক্ষে যদি ভোট বেশি পড়ে, দেশের মানুষ এমনি ক্ষেপে আছে, যতই তাদের চাপাচাপি করুক না কেন, কিন্তু তারা যখন ওই ন্যায়ের পক্ষে যখন ভোট দেওয়ার জন্য যখন চাপাচাপি করা হবে, তখন কিন্তু তারা বিদ্রোহ করবে। সেই বিদ্রোহের আশঙ্কাও কিন্তু একটা উনি করছেন, যে মানুষ এমনি এমনি আমাকে করবে না, মানে হ্যাঁ ভোট দেবে না, আমাকে জোর করে ভোট নিতে হবে। আর জোর করে ভোট নিতে গেলে কি কি অবস্থার মুখোমুখি হতে হবে সেটাও কিন্তু ওনাকে ভাবাচ্ছে। সব মিলিয়ে এই ডাস্টবিন শফিক টপিক এখন দেখবেন সব মুছড়ে গেছে, কারোর মুখ থেকে কোনো কোনো কথা বেরোচ্ছে না। এই যে লম্বা চওড়া বাদ দিত যারা আমাদের সমস্ত ওই কচি কচা সংসদ যারা রয়েছে, তারা একদম মুখে একদম কুরু পেটে দিয়ে সব ফেভিকল পুড়ে দিয়েছে মুখের মধ্যে। কারোরা জীবও সরছে না, ঠোঁটও নড়ছে না। তারা একসময় হুঙ্কার মারত যে আমাদের কথাই হচ্ছে শেষ কথা এবং আমরা যা বলবো সেটাই হচ্ছে আইন। সার্জিস বলেছিলেন, আপনাদের মনে আছে। তবে হাসনাত ছেলেটা কিন্তু বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি সবার আগে আসে পরে, এরকম একটা কিছু ও বলেছিল। ওই ছেলেটা একটুখানি বুদ্ধিশুদ্ধি আছে, ও একটুখানি দূরদর্শী আছে, ও বুঝতে পারে। আর বাকিগুলোর তো কোনো জ্ঞান গম্ভী নেই, একেবারে আকার মূর্খ। আপনাদের ওখানে গতকালকে আমি একটি ভিডিও দেখলাম, সেই ভিডিওতে দাঁত উঁচু ছেলে, সে নাকি বলছে ইউরেনিয়াম ছুঁড়ে ছুঁড়ে মেরে আমরা ইউরেনিয়াম পেয়েছি আর একদম ভারতকে শেষ করে দেবো। এই গাধাগুলো একটু পড়াশুনো করে না, তাই এই যে এর সঙ্গী সাথী যারা আছে, তিনি যখন বলছেন যে ইউরেনিয়াম ইউরেনিয়াম, সঙ্গী সাথী সব বলছে ইউরেনিয়াম ইউরেনিয়াম, শালা ইউরেনিয়ামটা কি সেটাই জানে না। এরা এতটুকু লেখাপড়া করেনি, ইউরেনিয়াম 100 কেজি যদি এনরিচ করা যায় তাহলে মাত্র 10 গ্রাম ইউরেনিয়াম বেরোবে। ইউরেনিয়াম হচ্ছে নিউক্লিয়ার একটা বিষ যাকে বলে। এবার শুধু ইউরেনিয়াম নিয়ে তো হবে না ভাই, ওই যে লম্বা যে আপনার মিসাইলটা দেখেন, তার মধ্যে কি কি থাকে, ফুয়েল, নিচে ফুয়েল থাকে, তার নিচে চার্জার থাকে, এইবার ওপরে আছে আপনার নিউট্রন এবং প্রোটন, আর মধ্যিখানে থাকে আপনার ডিফিউজার, আর মাথায় থাকে ওভারহেড যেটাকে বলে, মাথায় থাকে হচ্ছে ওই নিউক্লিয়ার, যেটাকে আপনারা বলছেন যে নিউক্লিয়ার আমরা পেয়েছি, ইউরেনিয়াম পেয়েছি। এই গাধারা জানে না এই যে বাকি অংশটুকু। তারপর আবার প্রজেক্টর আছে যেটা দিয়ে আপনি ছুটবেন, তারও ব্যবস্থা নেই। এই যে ইউরেনিয়াম এনরিচ করতে গেলে কত সময় লাগে, কত স্পিডে তাকে ঘোরাতে হয়, একটা নির্দিষ্ট স্পিডে তাকে ঘোরাতে হয়, এবং ঘোরানোটা হচ্ছে সেই মাসাদিকাল ধরে চলতে 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 তারপরে নির্দিষ্ট সময় একটা ওই 10% মানে 10% একটা এ বেরোয়, বেরোয়, নিউক্লিয়ার বেরোয়। তার মানে আপনারা যদি মনে করেন যে ওই ঢেলা নিয়ে, মাটির ঢেলা নিয়ে ভারতের দিকে ছুটবেন, তাহলে কিছুই হবে না। আপনারা হচ্ছেন চরম একটি গাধা। এবং আমি বরাবর যেটা বলি যে এরা ফেসবুক আর ইউটিউবের বাইরে সারা বিশ্বের কিচ্ছু জানে না, সব পড়া হচ্ছে মাদ্রাসা পড়ুয়া। আর এই মাদ্রাসা পড়ুয়াদের আসল মূল শিক্ষার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন কে? আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদের জন্যই আজকে
আজকে দেশের এই অবস্থা। তো যাই হোক, আমি এখন সমালোচনা করতে বসিনি, সমালোচনা করলে এখন তো অনেক মানে সময়, সেই সমালোচনার সময় নেই। এখন হচ্ছে দেশ গড়ার সময়। এখন এই দেশ গড়তে গেলে এখন দরকার সেটা হচ্ছে যত তাড়াতাড়ি ইউনূসকে বিদায় করা যায়। মূল প্রসঙ্গে ফিরে আসি, ডক্টর ইউনূস এখন কি ভাবছেন। ডক্টর ইউনূস এখন প্রতিটা দিন, তার খাওয়া দাওয়া তো লিমিটেড, তিনি বেশি খেতে টেতে পারেন না। ওই যতটুকু খেতে পারেন তাও আজকাল উনি খাওয়া ছেড়ে দিয়েছেন। উনি চা, জল, বিস্কিট এর ওপরেই উনি বেঁচে রয়েছেন। খাওয়ার স্পৃহা তার নেই। যার মাথায় ফাঁসির দড়ি ঝোলে সে কি করে খাবে বলুন? তার খাওয়া গলা দিয়ে নাববে? তার খাওয়া গলা দিয়ে নাববে না। তার উপরে সে পালাবার তার কোনো সুযোগ নেই। তিনি এদিক ওদিক করে যদি জাপান টাপানের নাম টাম করে যদি উনি পালিয়ে যান সেটা আলাদা কথা, গিয়ে ওখান থেকে পদত্যাগ পত্র পাঠিয়ে দিলেন সেটা আলাদা কথা। কিন্তু নর্মালি উনি ভোট করে, ওই হ্যাঁ এর পক্ষে ভোট করে উনি যদি মনে করেন উনি ক্ষমতায় টিকে থাকবেন, ওটা ভুল হচ্ছে। যতই শক্তি আপনি কাজে লাগান, দেশের মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, তখন সাজা জোর করেও পাকি বাহিনী পেরেছিল? ৭১-এর যে যুদ্ধ হয়েছিল, রক্তে ভেসে গেছিল, কিন্তু আপনার তো কোনো অবদান নেই। আপনি তো স্বীকারই করেন না, আপনার দলও স্বীকার করে না। মাটি ভিজে গিয়েছিল রক্তে, কিন্তু তারা পিছু পা হয়নি। এবারও তাই হবে। যখনই আপনারা জোর করতে যাবেন, তখনই দেখবেন বিদ্রোহের মুখে পড়বেন, আর সেই বিদ্রোহের আগুন কিন্তু সারা দেশ জুড়ে চলে যাবে। আর আমার আবেদন প্রত্যেকটা বাংলাদেশিদের কাছে, আপনারা কেউ যতই চাপ দিই হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না। আদৌ যদি ভোটটা হয়, হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন না, সব না এর পক্ষে ভোট দিন। আর না এর পক্ষে ভোট দিলে একেবারে ইউনূসের গলায় ফাঁসির দড়িটা ভালো করে হেঁটে বসবে। সবাই ভালো থাকবেন। উদ্বেগ আছে ভারত এবং যুক্তরাষ্ট্র দুয়ের তরফেই, যে একদিকে ইউনূস সরকারের সর্বান্তকরণ সমর্থন, অন্যদিকে সংগঠিত শক্তি, সাংগঠনিক শক্তি এবং নির্বাচনী কৌশলে জামায়াতে ইসলামী প্রস্তুতির দিক থেকে অনেক এগিয়ে থাকার কারণে জামায়াতে ইসলামীকে সত্যিকার